আরে এটা কেমন চমৎকার! আমি তো এখানে বসে লেহেঙ্গার জন্যই কান্না করছিলাম, আর এখন কিনা আমার সামনে একটা সোনার লেহেঙ্গা চলে এসেছে। উপরওয়ালা এই লেহেঙ্গাটা আমার জন্যই পাঠিয়েছে। হ্যাঁ, এটা আমারই হবে, আমি এটা পরে নেই। এই কথা বলে রানী ওই লেহেঙ্গাটার কাছে যায় আর ওই লেহেঙ্গাটা পরে নেয়। থ্যাংক ইউ সো মাচ গড, তুমি আমাকে এত সুন্দর একটা লেহেঙ্গা দিয়েছো। আরে এটা কেমন অদ্ভুত জাদু! আমাকে আয়নায় দেখা যাচ্ছে না কেন? আমার সাথে এগুলো কি হচ্ছে? আমি আমার অবয়ব আয়নায় দেখতে পাচ্ছি না কেন? টিনা, তুই কি রানীকে কোথাও দেখেছিস? না আম্মু, আমি তো রানীকে কোথাও দেখিনি। আরে টিনা, আমি তো এখানেই আছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না কেন? মা, ও মা, দেখো আমি এখানে। রানী, ও রানী, মা কোথায় তুই? রাগ করেছিস আমার উপর? বের হয়ে আয়, আমি তোকে নতুন একটা লেহেঙ্গা কিনে দেব। ধুর, মা আমাকে দেখতে পাচ্ছে না কেন? টিনা দেখ, আমি সোনার লেহেঙ্গা পরেছি, বলতো আমাকে দেখতে কেমন লাগছে? টিনা, টিনা, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি তো, তাই না? আরে আরে আমার শরীর এমন লাগছে কেন? আমি আস্তে আস্তে কোথায় গায়েব হয়ে যাচ্ছি? এরপর রানী গায়েব হয়ে যায়। কেউ জানতে পারে না রানী কোথায় গিয়েছে। কিছুদিন পর তাদের বাড়িতে টুম্পা আন্টি আসে আর টিনাকে জিজ্ঞেস করে, টিনা বেটি, তুমি কি আমার মেয়ে ডলিকে দেখেছো? ওকে আমি আজকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। না আন্টি, ডলি তো আজকে আমাদের বাড়িতে আসেনি। মারে, একটু রানীর কাছে জিজ্ঞেস কর, ওর সাথে হয়তো কোথাও গিয়েছে। আন্টি, রানীকে তো কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা তো ওকেই খুঁজছি। হায় খোদা, আমার মেয়ে কোথায় চলে গিয়েছে? আমার মেয়েটা এখন কোথায় আছে, কেমন আছে, কোথায় খুঁজবো ওকে? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। আস্তে আস্তে গ্রামের সব মেয়েরা গায়েব হতে শুরু করে। এই বিষয়টা টিনাকে ভাবিয়ে তোলে। সে একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিল আর মনে মনে ভাবছিল, রানীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদেরকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা আসলে কোথায় গিয়েছে? আমি ওদেরকে খুঁজে বের করব, আমাকে ওদেরকে খুঁজে বের করতেই হবে। এমন সময় টিনা তার সামনে একটা সোনার লেহেঙ্গা দেখতে পায়। আরে এটা আবার কেমন লেহেঙ্গা, অনেক বেশি চমকাচ্ছে, দেখে তো একেবারে অন্যরকম লাগছে। এই লেহেঙ্গাটা আবার মেয়েদের গায়েব হওয়ার পেছনের রহস্য না তো? যেইভাবেই হোক আমাকে আমার বোন আর ওর বান্ধবীদেরকে খুঁজে বের করতে হবে। এরপর টিনা ওই লেহেঙ্গাটা পরে নেয়। আচ্ছা, সামনে তুলসী আসছে, ওর সাথে একটু কথা বলে আসি। তুলসী, তুই কোথায় যাচ্ছিস? তোর বোন ডলি বাড়ি ফিরেছে? আরে ও কি আমাকে দেখতে পায়নি? ও আমার সাথে কথা না বলে এভাবে চলে যাচ্ছে কেন? তুলসী, ও তুলসী। বুঝতে পেরেছি, এই লেহেঙ্গা পরে আমিও অন্যান্য মেয়েদের মতো গায়েব হয়ে গিয়েছি। এখন আমি দেখব এই লেহেঙ্গাটা আমাকে কোথায় নিয়ে যায়। তৎক্ষণাৎ সেখান থেকে টিনা গায়েব হয়ে যায় আর একটা গুহার ভেতরে পৌঁছে যায়। সেখানে তার মতো আরো অনেক মেয়ে ছিল। সেখানে মিনা, রিনা, রানী, ডলি, ইকরা ওরাও ছিল। তোমরা সবাই তো এখানেই আছো, কিন্তু তোমরা এখানে কি করছো? বাড়ির লোকেরা তোমাদের নিয়ে কত চিন্তা করছে জানো? হ্যাঁ টিনা, আমরা জানি এই সব কিছু এই জাদুর সোনার লেহেঙ্গার জন্য হয়েছে। এটা একটা মায়াবী লেহেঙ্গা, এটা আমাদেরকে এই গুহার ভেতরে নিয়ে এসেছে। এই গুহার ভেতরে এক ভয়ঙ্কর কালো পরী থাকে, সে ইতিমধ্যে অনেক মেয়েদের খুন করেছে, আমাদেরও খুন করবে।
ও বলে ও নাকি লোভী মেয়েদের রক্ত খেয়ে শক্তি পায়, ও হয়তো এক্ষুনি চলে আসবে। এই কথা বলতে না বলতে সেখানে কালো পরী চলে আসে। সে ওখানে এসে প্রথমে ডলিকে অজ্ঞান করে দেয়, তারপর রানীকে, আর তারপর মিনাকে। এরপর যখন পরী টিনার উপর জাদু শক্তি প্রয়োগ করে তখন টিনার কিছুই হয় না। আরে, ও তো সোনার লেহেঙ্গা পরেই এখানে এসেছে, তার মানে তো ও বাকি মেয়েদের মতো লোভী। কিন্তু ওর উপর আমার জাদু কাজ করছে না কেন? নিশ্চয়ই ও লোভী না। এই মেয়ে, আমি তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, তুই আমার গুহা থেকে বের হয়ে যা। না, আমি আমার বোন আর ওর বান্ধবীদের ছাড়া কোথাও যাব না, এখান থেকে এক পাও নড়ব না। এই মেয়ে, আমি তোকে বাঁচার জন্য শেষ একটা সুযোগ দিচ্ছি, ভালোই ভালোই এখান থেকে চলে যা, তা না হলে তোর মৃত্যু নিশ্চিত। এই সুযোগ তুই আমাকে দিসনি, উপরওয়ালা আমাকে দিয়েছে যেন আমি তোকে ধ্বংস করতে পারি, কারণ তুই একটা খারাপ পরী। হা 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 হা, তুই আমাকে ধ্বংস করবি? তুই যখন পরীলোকের রানী পরী আমার কিছু করতে পারেনি, তখন তুই পুচকি মেয়ে নাকি আমাকে ধ্বংস করবি? হা 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 হা, তুই তোর জীবনকে মনে হচ্ছে একটুও ভালোবাসিস না। দাঁড়া, তোকে এক্ষুনি পরপারে পাঠিয়ে দিচ্ছি। তখনই সেখানে রানী পরী চলে আসে। কালো পরী, তুই তো পরী নামের কলঙ্ক। তুই নিজের স্বার্থ আর লোভের জন্য মাসুম বাচ্চাগুলোর জীবন কেড়ে নিচ্ছিস। তুই পরীলোকের শক্তির অপমান করেছিস, অপব্যবহার করেছিস এই শক্তির। তোর বিনাশ নিশ্চিত। টিনা, তোমার হৃদয় পরিষ্কার। তুমি এক কাজ করো, ওর ওই সোনার লেহেঙ্গাটা আগুনে ফেলে দাও, তাহলেই ও ঝটফট করতে করতে মারা যাবে। ততক্ষণ আমি ওর সাথে লড়াই করছি। এই কথা বলে রানী পরী কালো পরীর সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে টিনা দৌড়ে গিয়ে ওই লেহেঙ্গায় আগুন ধরিয়ে দেয়। সোনার লেহেঙ্গায় আগুন ধরানোর সাথে সাথে কালো পরীর সারা শরীরে আগুন ধরে যায়, আর সে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। কালো পরী মারা যাওয়ার সাথে সাথে সেখানে থাকা সব মেয়েদের জ্ঞান ফিরে আসে। টিনা, বোন আমার, আমি সব সময় তোকে হিংসা করে এসেছি, তোর সাথে ঝগড়া করেছি, তুই আমাকে মাফ করে দে বোন। আজকে আমি তোর জন্যই বেঁচে আছি। টিনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরীরা যেই কাজ করতে পারিনি, তুমি সেই কাজ করে দেখিয়েছো। এটা পরিদেশের রূপার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা তোমার জন্য ছোট্ট একটা উপহার। তোমার সাহসিকতার জন্য এই লেহেঙ্গাটা দেওয়া হচ্ছে। রানী পরী, আবার লেহেঙ্গা? আরে টিনা, ভয় পেও না, এটা পরিদেশের জাদুর রূপার লেহেঙ্গা। এটা তোমার কোনো ক্ষতি করবে না, বরং এটা তোমাকে পৃথিবীর সকল কালো শক্তির হাত থেকে বাঁচাবে এবং তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবে। এরপর টিনা রানী পরীকে ধন্যবাদ জানায়, আর রানী পরী সহি সালামতে সকল বাচ্চাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেয়। লামিয়া নামের গরিব একটা মহিলা তার দুই মেয়ে মাহি আর রোকেয়াকে নিয়ে ছোট্ট একটা গ্রামে বসবাস করত। লামিয়ার একটা মরিচের ক্ষেত ছিল। লামিয়া মরিচ বিক্রি করে তার সংসার চালাতো, কিন্তু এই বছর দুর্ভিক্ষের কারণে তার ক্ষেতের সকল মরিচ নষ্ট হয়ে যায়, যার কারণে সে তার মেয়েদের স্কুলের ফিস দিতে পারে না। একদিন তার দুই মেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে। মা, আজকে টিচার আমাদের বলেছে আমরা যদি 2-1 দিনের মধ্যে স্কুলের ফিস পরিশোধ না করতে পারি তাহলে আমাদের স্কুল থেকে বের করে দেবে। ক্লাসের সব বাচ্চারা আমাদের নিয়ে হাসাহাসি করছিল, আমার অনেক শরম লাগছিল। মা, আমারও অনেক শরম লাগছিল, সবাই আমাদের উপর হাসছিল আর আমাদের নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল, গরিব ভিখারি এই সব বলছিল। মা, আমরা পড়ালেখা করতে চাই, পড়ালেখা করে আমরা অনেক বড় কিছু হতে চাই, কিছু করো না মা। আচ্ছা মেয়েরা, তোরা কোনো চিন্তা করিস না,
আমি আজকে তোদের খালার বাসায় যাব, দেখব সে কিছু টাকা ধার দেয় কিনা। এরপর সন্ধ্যায় লামিয়া তার বোন আরিফার বাড়িতে যায়। বোন, তুই তো অনেক বড় লোক, তোর কাছে টাকা পয়সার কোনো কমতি নেই। তোর কাছ থেকে একটা সাহায্যের আশায় এত দূরে হেঁটে এসেছি। তুই তো জানিস এই বছর দুর্ভিক্ষের কারণে আমার ক্ষেতের সকল ফসল নষ্ট হয়ে গিয়েছে। মরিচগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। আমার অনেক টাকা লস হয়েছে। আমি আমার বাচ্চাদের স্কুলের ফিস দিতে পারছি না। তুই আমাকে কিছু টাকা ধার দে, আমি কিছু দিনের মধ্যেই তোর সকল টাকা পরিশোধ করে দেব। আহা, এসেছে টাকা চাইতে? আমি তো এখানে দান বাক্স খুলে রেখেছি, তাই না? গত বছরও তুই আমার থেকে টাকা ধার নিয়েছিলি, ওই ধার এখনো পরিশোধ করতে পারিসনি। আগে সুদ সহ ওই টাকা আমাকে ফেরত দে, তারপর তুই নতুন ঋণ পাবি। এখন ভালোই ভালোই আমার বাড়ি থেকে বের হয়ে যা, তা না হলে লাথি মেরে আমার বাড়ি থেকে বের করে দেব। আর কখনো আসবি না আমার বাড়িতে টাকা চাইতে। এইসব কথা শুনে লামিয়া কান্না করতে করতে বাড়ি ফিরে যায়। সে তার বাচ্চাদের কিছুই বলে না। রাতে তারা তিনজন যখন ঘুমাচ্ছিল, বাঁচাও, বাঁচাও, ঘরে কেউ আছো? আমাকে বাঁচাও। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই। তাই তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। লামিয়া আস্তে আস্তে দরজা খুলে সে যা দেখতে পায় তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখে একটা পরী আহত অবস্থায় লুটে পড়ে আছে। লামিয়া দ্রুত পরীকে উঠিয়ে ঘরের ভেতরে নিয়ে যায় আর তার ক্ষত স্থানে ঔষধ লাগাতে শুরু করে। পরীকে খাবার খাওয়ায়, পানি খাওয়ায়। এতে পরী কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরী অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। এক ডাইনি আমার পেছনে পড়ে আছে। আমি অনেক কষ্টে এখানে এসেছি। তোমরা দয়া করে আজকের রাতটা আমাকে এখানে থাকতে দাও। সকালবেলা আমার স্বামী এখানে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। পরী, আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা সকাল অবধি আপনাকে দেখে রাখবো। আপনি একদম নিশ্চিন্তে ঘুমান। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা অনেক ভালো। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের সবার চেহারায় অদ্ভুত একটা কষ্ট লুকিয়ে আছে। বাচ্চাদের চেহারাতেও উদাসী ভাব। তোমাকে দেখেও অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোমাদের, আমাকে বলো। আসলে পরী, আমার কাছে একটাই মরিচের ক্ষেত আছে। এই বছর খরার কারণে আমার ক্ষেতের সকল মরিচ নষ্ট হয়ে গিয়েছে। আমি ওগুলো বিক্রি করেই আমার সংসার চালাতাম আর বাচ্চাদের পড়ার খরচ দিতাম। কিন্তু এই বছর ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আমার বাচ্চাদের স্কুলের ফিস দিতে পারছি না। 2-1 দিনের মধ্যে যদি আমি আমার বাচ্চাদের স্কুলের ফিস দিতে না পারি তাহলে ওদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আমি অনেকের কাছে টাকা ধার চেয়েছি, কিন্তু এতে কোনো লাভ হয়নি। ও, এই ব্যাপার। এটা নিয়ে তুমি এত চিন্তিত? কোনো চিন্তা করো না। এই নাও একটা কাঁচা মরিচ, এটা তুমি তোমার ক্ষেতে পুঁতে দিয়ে আসো। কালকে সকালেই তুমি একটা মিরাক্কেল দেখতে পাবে। এই কথা বলে পরী ঘুমিয়ে পড়ে। লামিয়া ওই মরিচটা তার ক্ষেতে পুঁতে দিয়ে আসে। সকালবেলা রাজকুমারের মতো দেখতে একটা ছেলে পরীকে নিতে আসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা আমার স্ত্রীকে ওই ডাইনির হাত থেকে বাঁচিয়েছেন। আমি আপনাদের এই ঋণের কথা কোনোদিন ভুলব না। এই কথা বলে পরী ও রাজকুমার সেখান থেকে উড়াল দেয়।
যাওয়ার সময় পরি লামিয়াকে বলে, লামিয়া, তুমি মরিচ খেতে যাও আর সেখানে গিয়ে দেখো কি ঘটনা ঘটেছে। এরপর লামিয়া যখন মরিচ খেতে যায় তখন দেখে সেখানে লাল সবুজ মরিচের সমারোহ, পুরো ক্ষেত জুড়ে মরিচ আর মরিচ। এইটা দেখে লামিয়া অনেক খুশি হয়ে যায়। ওই মরিচ বিক্রি করে লামিয়া বাচ্চাদের স্কুলের ফিস পরিশোধ করে, সেই সাথে ঘরের জন্য অনেক অনেক বাজার করে। লামিয়া ওই মরিচ বিক্রি করে আস্তে আস্তে ধনী হতে থাকে। লামিয়ার এত উন্নতি দেখে আরিফা হিংসায় জ্বলে যায়। এই লামিয়ার বাচ্চা তো আমার চেয়ে বেশি বড়লোক হয়ে যাচ্ছে, আমাকে কিছু করতেই হবে, ওদেরকে একেবারে ধ্বংস করে দিতে হবে। এরপর রাতের বেলা আরিফা মরিচের খেতে যায় আর ওই মরিচের উপর কেরোসিন ঢেলে দেয়। তারপর সেখানে আগুন ধরিয়ে দেয়। পুরো ক্ষেত দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এমন সময় সেখানে একটা মরিচের পরী প্রকট হয়। কে কে আমার ঘুম ভাঙিয়েছে? কে আমার ঘর পুড়িয়েছে? কে করলো এই কাজ? কে আমার মালকিন লামিয়াকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে? এই মরিচের ক্ষেত, এখানে আমার ঘর, এখানে একটা আঁচ পড়লে আমি কাউকে আস্ত রাখবো না। এই এই তুই আমার ঘরে আগুন ধরিয়েছিস তাই না? দাঁড়া, আমি তোকে ছাড়বো না। এই কথা বলে মরিচের পরী আরিফার গায়ে আগুনের ফুলকি ছিটিয়ে দেয়। আরিফা চিৎকার করে ওঠে, আরে আরে, বাস বাস, অনেক হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মাফ করে দাও, আমি হিংসায় বশপূত হয়ে এগুলো করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আমার আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আরিফা এমন করে চিৎকার করতে থাকে। তখন সেখানে লামিয়া চলে আসে। আরিফা, আমি তোকে সব সময় কত ভালোবাসা দিয়ে এসেছি, ছোট থেকে কখনো তোকে কোনো জিনিসের কমতি অনুভব করতে দেইনি, আর তুই এতটা হিংসা করিস আমাকে, তুই আমার সেই সম্বলটাও জ্বালিয়ে দিলি। আরিফা দৌড়ে সেখান থেকে চলে যায়। এখন সব কিছু শেষ হয়ে গিয়েছে, মরিচের পরী, এখন আমি কি করব? আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার কিচ্ছু নেই, এখন আমি কি করব? আরে লামিয়া, তুমি কান্না করো না, তুমি সব সময় সৎ থেকেছ, কখনো কারো মনে কষ্ট দাওনি, কখনো কারো ক্ষতি চাওনি, তাই আমি তোমাকে আরো একটা উপহার দিতে চাই। এই নাও, এটা একটা মরিচ, আর এটা যখন তুমি মাটিতে রাখবে তখন সেখানে একটা মরিচের রান্নাঘর প্রকট হবে। লামিয়া ওই মরিচটা মাটিতে রাখে আর তৎক্ষণাৎ সেখানে একটা মরিচের রান্নাঘর প্রকট হয়। লামিয়া, এই রান্নাঘরটা তুমি তোমার কাছে রেখে দাও, এই ঘরে তুমি যখন যা ইচ্ছা তাই রান্না করতে পারবে, তুমি একবার মুখ দিয়ে যা কিছু অর্ডার করবে এই রান্নাঘর সেই সব কিছু প্রস্তুত করে দেবে, তখন ওই খাবারগুলো তুমি নিজেও খেতে পারবে আবার বিক্রিও করতে পারবে। আশা করি এটা করে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথা বলে মরিচের পরীও সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর থেকে লামিয়া ওই মরিচের রান্নাঘরে রান্না করতে শুরু করে, আর ওই ঘরের রান্না বিক্রি করার পাশাপাশি গরিব অসহায় লোকেদেরও খাওয়াতে থাকে।